আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও এবং এই ভিডিওতে আমরা নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করব না, বরং টুকটাক কিছু জিনিস কিছু ইউজফুল মেথড বা কিছু ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, যেটা অনেক সময় বা প্রায় সময় দেখা যাবে যে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার সময় হয়তো ইউজ করব, শুধুমাত্র ডেভেলপমেন্টটা ইজি করার জন্য বা কোডটাকে আরও ইজি বা কনসাইজ বা রিডেবল করার জন্য, বা কোডের লাইন কমিয়ে আনার জন্য, বা কিছু সুবিধা নেওয়ার জন্য হয়তো বা আমরা এই ক্লাসগুলো ব্যবহার করে থাকি বা এই মেথডগুলো হয়তো ব্যবহার করে থাকি। যেমন প্রথমেই আমি যে ক্লাসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডাটা ক্লাস। যেমন আমি একটি ক্লাস ডিক্লেয়ার করতেই পারি, সে ক্লাস স্টুডেন্ট, এবং এই ক্লাসের কনস্ট্রাক্টর এসে আপনার সে ভাল নেম স্ট্রিং টাইপের, তারপরে আপনার ভাল রোল নাম্বার, সেটা ইন্টিজার টাইপের, এবং তারপর আমি এই ক্লাসের বডিতে আমি বিভিন্ন মেথড রাখতে পারি, সে ফান, গেট ইনফো, গেট রেজাল্ট, এটসেট্রা এটসেট্রা। এখান থেকে হয়তো বা কিছু রিটার্ন করবে। অর্থাৎ এই ক্লাসটার পারপাস হচ্ছে এই ক্লাসের মাধ্যমে আমি কোনো একটা স্টুডেন্টের ভ্যালুগুলো যেমন স্টোর করে রাখবো, একই সাথে ভ্যালুগুলো প্রসেস করে আমি হয়তো বা কিছু মেথডও ডিক্লেয়ার করে রাখছি, যাতে মিনিংফুল কিছু ইনফরমেশন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আমরা এমন কিছু ক্লাস ডিক্লেয়ার করি যে ক্লাসগুলোর উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র কিছু ডাটা স্টোর করে রাখা। অর্থাৎ আমি চাচ্ছি না সেই ক্লাসের ভিতরে কোনো ডাটা প্রসেসিং মেথড থাকুক বা আদার্স কিছু থাকুক, বা সেকেন্ডারি কনস্ট্রাক্টর বা এটসেট্রা। ইন দ্যাট কেস আমি তখন এই ক্লাসটাকে শুধু ক্লাস না রেখে আমি হয়তোবা বলতে পারি ডাটা ক্লাস। ওকে, শুধুমাত্র একটা ডাটা কিওয়ার্ড ব্যবহার করছি। বা আমি এক কাজ করি, আমি ডিফারেন্ট একটা ক্লাসে ক্রিয়েট করি, সে ডাটা ক্লাস পার্সন। ওকে, ডাটা ক্লাস পার্সন, এবং এখানে প্যারামিটার হিসাবে আমাকে কনস্ট্রাক্টরে পাস করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, নর্মাল ক্লাস এবং ডাটা ক্লাসের মধ্যে ডাটা ক্লাসে অবশ্যই কনস্ট্রাক্টর দিতে হবে। বডি আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু অবশ্যই কনস্ট্রাক্টর দিতে হবে এবং কিছু ভ্যালু পাস করতে হবে। কারণ আমি একটু আগেই বলেছি যে ডাটা ক্লাসের পারপাস হচ্ছে আপনি হয়তোবা কিছু ভ্যালু এই ক্লাসে পাস করে দিবেন জাস্ট স্টোর করে রাখার জন্য। তো সেম আমি এই জিনিসটাই ব্যবহার করছি এখানেও। সো এখানে হয়তোবা রোল নাম্বার না হয়ে এনআইডি হতে পারে, কারণ প্রত্যেকটি পার্সনেরই এনআইডি নাম্বার থাকতে পারে। এখন আমি ঠিক যেভাবে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, একইভাবে পার্সন ক্লাসের কিন্তু অবজেক্ট ক্রিয়েট করব। যেমন ধরেন আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি ফর S1, সো স্টুডেন্ট প্যারামিটার হিসাবে আমাকে একটি নেম পাস করতে হবে, এবং প্যারামিটার হিসাবে আমাকে একটি রোল নাম্বার পাস করতে হবে, ইন্টিজার যে কোনো একটা কিছু পাস করলাম। এবং আমি একটি পার্সন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সে P1 ইকুয়ালস পার্সন, অ্যান্ড দেন আমাকে নেম পাস করতে হবে, এবং আমি হয়তো একটা এনআইডি পাস করছি, ইন্টিজার ভ্যালু সামথিং। ওকে, তো আমি ঠিক নর্মাল যেভাবে আমরা কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি সেভাবেই আমরা কিন্তু ডাটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কখন ডাটা ক্লাস বা কখন আমরা একটা ক্লাসকে ডাটা হিসাবে ডিক্লেয়ার করব। ওয়েল, উত্তরটা একটু আগে দিয়েছি যে যখন আমাদের কোনো একটা ক্লাসের সোল পারপাসই হবে যে সেই ক্লাসে হয়তো প্যারামিটার হিসেবে কিছু ভ্যালু পাস করব, সেটা ক্লাসের ভিতরে থাকবে, অ্যাক্সেস করার যখন দরকার হবে এবং আমি অ্যাক্সেস করার প্রয়োজন হলে অবজেক্টের পর ডট দিয়ে আমি নেম এনআইডি বা প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারছি। এবং স্টুডেন্ট ক্লাস, সেও কিন্তু প্যারামিটার হিসেবে ডাটা নিচ্ছে, এবং এই ডাটাগুলো স্টুডেন্ট ক্লাসের স্কোপের মধ্যে সেভ হয়ে আছে, এবং স্টুডেন্ট ক্লাসে হয়তো বা এক্সট্রা আরও কিছু মেথড থাকতে পারে। শুধু আসলে এতটুকু পারপাসের জন্যই ডাটা ক্লাস ক্রিয়েট করা হয় নাই। আপনি যদি স্টুডেন্ট ক্লাসের কোনো একটা রেফারেন্সকে প্রিন্ট করেন, যেমন আমি S1 এর পর ডট দিয়ে নেম অথবা রোল নাম্বার আমি কিন্তু কল করছি না, আমি সিম্পলি দেখতে চাচ্ছি বা আমি সিম্পলি প্রিন্ট করতে চাচ্ছি S1কে। তো আমি যদি আউটপুট দেখতে চাই, তাহলে আমি যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে স্টুডেন্ট, তারপর @, তারপর একটি নাম্বার। অ্যাকচুয়ালি এটাই ইন্ডিকেট করছে যে S1 অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্লাসের একটি রেফারেন্স, যার মেমোরি অ্যাড্রেস হচ্ছে এটা, অর্থাৎ একটি হেক্সাডেসিমাল নাম্বার। দ্যাট মিনস আপনি কটলিনে কোনো একটি নর্মাল ক্লাসের রেফারেন্সকে যখন প্রিন্ট করবেন, তখন ওই রেফারেন্সটি যে মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করছে সেই মেমোরি অ্যাড্রেসটাই কিন্তু প্রিন্ট করে দেয়, কোনো মিনিংফুল ইনফরমেশন প্রিন্ট করে না। আপনি যদি মিনিংফুল কোনো ইনফরমেশন প্রিন্ট করতে চান, তাহলে স্টুডেন্ট ক্লাসে আপনাকে একটি মেথড ওভাররাইড করতে হবে। আমি যদি এই অল্টার ইনসার্ট টু স্ট্রিং,
টু স্ট্রিং মেথডটা আমি ওভাররাইড করছি। অ্যাকচুয়ালি টু স্ট্রিং মেথডটা অবজেক্ট ক্লাসের মেথড। দেখেন এখানে আপনার ডকুমেন্টেশন দেখাচ্ছে রিটার্ন স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ দ্য অবজেক্ট। ওকে, তো আমরা জানি যে প্রতিটি ক্লাসে কিন্তু অবজেক্ট নামের একটি ক্লাসকে এক্সটেন্ড করে থাকে। এটা বিহাইন্ড দ্য সিন, এখানে আমাকে ইনহেরিটেন্সের সিনট্যাক্স ইউজ করার প্রয়োজন হবে না। প্রতিটি ক্লাসই অ্যাকচুয়ালি অবজেক্ট ক্লাস থেকে কিছু ইনহেরিট করে থাকে বা অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করে থাকে। দ্যাটস ওয়াই যখন আমরা কোনো একটি ক্লাসের অবজেক্টের পর ডট দেই তখন ওই ক্লাসের প্রপার্টিগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু মেথড এবং প্রপার্টিস দেখতে পারি যেগুলো কিনা অবজেক্ট ক্লাস থেকে আসছে। তো এবার যদি আমি S1কে প্রিন্ট করি তাহলে দেখবেন মিনিংফুল একটা ইনফরমেশন পাবো। অ্যাকচুয়ালি স্টুডেন্ট ক্লাসের টু স্ট্রিং মেথডটা যা রিটার্ন করছে সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস কোনো একটা ক্লাসের অবজেক্টকে প্রিন্ট করলে মিনিংফুল যদি কিছু দেখতে চান তাহলে অবশ্যই সেই ক্লাসের টু স্ট্রিং মেথডটা ওভাররাইট করতে হবে। বাট আমি যদি P1কে প্রিন্ট করি তাহলে দেখবেন আউটপুট হিসেবে সে কিন্তু আমাকে ওই রেফারেন্সের মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করছে না, বরং P1 যে ক্লাসের অবজেক্ট বা যে ক্লাসের রেফারেন্স সেই ক্লাসের প্রপার্টিগুলো নিয়ে আমাকে কিন্তু একটা ইনফরমেশন সে পাস করে দিচ্ছে। অর্থাৎ স্টুডেন্ট ক্লাসের টু স্ট্রিং মেথডটা যে কাজ করছে পার্সন ক্লাসের কিন্তু অনেকটা সিমিলার, একই ধরনের কাজ করছে, যদিও পার্সন ক্লাসে আমরা কিন্তু কোনো টু স্ট্রিং মেথড ওভাররাইড করিনি। সো আপনি যখন কোনো একটা ক্লাসকে ডাটা ক্লাস হিসেবে ডিক্লেয়ার করবেন তখন বাই ডিফল্ট সেই ক্লাসের ভিতরে টু স্ট্রিং মেথড, হ্যাশ এবং আরেকটা মেথড হচ্ছে ইকুয়ালস মেথড, এই মেথডগুলো কিন্তু অলরেডি ওভাররাইড করা থাকে। সো এই বিশেষ কিছু সুবিধাগুলোর কারণে আমরা ডাটা ক্লাস ব্যবহার করে থাকি বা একটি ক্লাসকে ডাটা হিসেবে ডিক্লেয়ার করে থাকি। তো এই হচ্ছে ডাটা ক্লাসের ব্যবহার। নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে এক্সটেনশন ফাংশন। এক্সটেনশন ফাংশনস ডেফিনেটলি এটা একটি ফাংশন, বাট এক্সটেনশন বলতে আমরা কি বোঝাচ্ছি? এক্সটেনশন ফাংশনের ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে দেখব যে এক্সটেনশন ফাংশন add functions to an existing class that you cannot modify directly, appears as if the implementer added it, not actually modifying the existing class, cannot access private instance variables, etc. etc. অর্থাৎ সোজাভাবে বলতে গেলে এক্সটেনশন ফাংশন এমন একটি ফাংশন যেটা আমরা কোনো একটা ক্লাসে অ্যাপ্লাই করতে পারি, এমন কোনো একটা ক্লাস যেটা হয়তোবা আমি ক্রিয়েট করিনি বা যেই ক্লাসের অ্যাক্সেসটা আমার হাতে নেই। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। ধরুন আমরা তো জানি যে বিভিন্ন ডাটা টাইপ লাইক ইন্ট, ডাবল, বুলিয়ান সবগুলো ডাটা টাইপে কিন্তু ক্লাস টাইপ, অর্থাৎ ইন্ট, ডাবল, বুলিয়ান এসব নামে কিন্তু ক্লাস রয়েছে। এবং আমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সে val x ইন্টিজার টাইপের ইকুয়ালস 10 এবং আমি কিন্তু এক্সের পরে ডট দিয়ে বেশ কিছু মেথড কল করতে পারি, কারণ ইন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস এবং এক্স ভেরিয়েবলটা সেই ইন্টিজার ক্লাসের একটা অবজেক্টের মতন বিহেভ করছে। এখন আমি এক্সের পর ডট দিয়ে যে মেথডগুলো পাচ্ছি সেগুলো কিন্তু ইন্টিজার ক্লাসে ডিফাইন করা আছে এবং ইন্টিজার ক্লাসটা আমি বানাইনি ডেফিনেটলি, বা আপনিও বানান নাই। এখন আপনাকে যদি বলা হয় এই ইন্টিজার ক্লাসের ভিতরে এমন একটি মেথড বানাতে যেটা আপনি বানাবেন বা আমি বানাবো এবং সেই মেথডটা আমি যে কোনো ইন্টিজার ভ্যালুর উপরে যেন কল করতে পারি। যেমন আমি এই ইন্টিজার ভ্যারিয়েবলে একটি ভ্যালু অ্যাসাইন করলাম 10, আমি এখন দেখতে চাচ্ছি প্রিন্ট মেথডে যে এক্স এই ভ্যালুটা কি ইভেন নাকি অড। সো দেখেন ইভেন বা অড নামে কিন্তু কোনো মেথড বানানো নেই। সো ইভেন বা অড বা ইজ ইভেন অথবা ইজ অড এই ধরনের কোনো মেথড কিন্তু ইন্টিজার ক্লাসে ডিফাইন করা নেই। সো যেটা ডিফাইন করা নেই সেটা আমি ইন্টিজার ক্লাসের অবজেক্টের পরে নিশ্চয়ই কল করতে পারবো না। বাট সামহাউ দিস ইজ পসিবল। কিভাবে? তো ধরুন আমি এখন একটি ফাংশন ডিক্লেয়ার করছি টপ লেভেলে, সে ফান, আমি যেই ক্লাসে এক্সট্রা ফাংশনালিটিস অ্যাড করতে চাচ্ছি সেই ক্লাসের নামটা লিখতে হবে সে ইন্ট, এরপরে ডট, এবার যে মেথডটা অ্যাড করতে চাচ্ছি সে ইজ অড এবং এই মেথডটা রিটার্ন করবে অ্যাকচুয়ালি একটা বুলিয়ান ভ্যালু, সো ট্রু অথবা ফলস। এবং এখান থেকে আমি রিটার্ন করে দিব দিস ampersand 2
ইকুয়াল আর নট ইকুয়ালস 0। খেয়াল করে দেখেন আমি কি করার চেষ্টা করছি। সো আমি একটি ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশনটার নাম হচ্ছে ইজ অড, কিন্তু এই ফাংশনটা শুধুমাত্র ইন্টেজার টাইপের উপর কাজ করবে এবং এই ফাংশনটা রিটার্ন করবে একটা বুলিয়ান ভ্যালু। সো এই হচ্ছে এক্সপ্রেশন যেটা রিটার্ন করবে বুলিয়ান ভ্যালু। দিস বলতে ইন্টেজার ভ্যালুটাকে বোঝানো হচ্ছে বা এই ক্লাসটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে ইন্টেজার ভ্যালুটাকে আমি চেক করতে চাই, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 11, 12, 13, হোয়াট এভার, সেটাই হচ্ছে এই ভ্যালুটা। এবং $2 নট ইকুয়াল 0, অর্থাৎ যদি এটা নট ইকুয়াল 0 হয় তার মানে এটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এখন ইন্টারেস্টিংলি আমি যে কোনো ইন্টেজার ভ্যালুর উপরে এই মেথডটা কল করতে পারবো। সে প্রিন্ট এক্স ডট ইজ অড, এবং আমি যদি অ্যাপ্লিকেশনটা এখন রান করি তাহলে দেখবেন আমাকে দেখাচ্ছে এটা ফলস, কারণ 10 একটি ইভেন নাম্বার, এটা কোনো অড নাম্বার না। বাট আমি যদি এখন 11 দেই এবং রান দেই তাহলে দেখবেন ট্রু দেখাচ্ছে। সো আমি যে কোনো ইন্টেজার ভ্যালুর উপরে এই মেথডটা কল করতে চাচ্ছি। ইভেন আমার যদি কোনো ইন্টেজার ভ্যালু ডিক্লেয়ার করা না থাকে, সাপোজ আমি বললাম 100 একটা ইন্টেজার ভ্যালু, এবং এর উপরেও কিন্তু আমি মেথডটা কল করতে পারছি, এবং আমি যদি রান দেই তাহলে অবশ্যই আমাকে দেখাবে এটা ফলস, কারণ 100 একটি ইভেন ভ্যালু। সো আমি এমন একটি মেথড বানালাম যে মেথডটা শুধুমাত্র ইন্টেজার ভ্যালুর উপর কাজ করবে। এটা যদি কোনো বুলিয়ান ভ্যালু বা স্ট্রিং ভ্যালু হতো তারপরে কিন্তু কাজ করতো না। সো আপনি যদি স্ট্রিং টাইপের উপরও এমন কোনো ফাংশনালিটিস অ্যাড করতে চান বা এমন কোনো মেথড অ্যাড করতে চান, তাহলে আপনাকে আরেকটি ফাংশন বানাতে হবে এবং এই জায়গাটা টাইপ হবে স্ট্রিং। সো এটা কিন্তু খুবই ইউজফুল, কারণ আমরা এমন একটি ক্লাসে এমন একটি মেথড অ্যাড করলাম যে ক্লাসের অ্যাক্সেস আমাদের হাতে নেই, কিন্তু এমনভাবে কল করছি দেখে মনে হচ্ছে এই মেথডটা মনে হয় ইন্টেজার ক্লাসের মধ্যেই ডিফাইন করা হচ্ছে। এইবার আমরা যে ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তাদেরকে স্কোপ ফাংশন বলা হয়ে থাকে। আমি একটি ক্লাস ক্রিয়েট করছি, সে ক্লাস স্টুডেন্ট, এবং এই ক্লাসে হয়তোবা দুটো প্রপার্টি আমি ডিক্লেয়ার করছি, সে var নেম স্ট্রিং ইকুয়ালস হাসান। আপাতত আমি একটি প্রপার্টি ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট ক্লাসে। এখন আমি চাইলে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সে val s1 ইকুয়ালস স্টুডেন্ট, এবং পরবর্তীতে আমি বলতে পারি s1 ডট নেম, নতুন নামও আমি কিন্তু অ্যাসাইন করতে পারি। আর একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে দেখুন যখনই আমি লিখছি স্টুডেন্ট এবং স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি, এরপরে যদি ডট দেই, অর্থাৎ স্টুডেন্টের অবজেক্টের পরে যদি আমি ডট দেই, আমি কিছু মেথড দেখতে পাচ্ছি, অর্থাৎ অলসো, অ্যাপ্লাই, লেট, রান, এটসেট্রা। এই মেথডগুলোকে অ্যাকচুয়ালি স্কোপ ফাংশন বলা হয়ে থাকে। কি কাজ করে এই মেথডগুলো? যেমন আমি অলসো মেথডটা একটু কল করে দেখতে চাই। বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে অলসো মেথডের বডি, এবং অলসো মেথডে দেখেন এই ফাংশনের স্কোপে আমাকে একটি স্টুডেন্টের অবজেক্ট, অর্থাৎ এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট পাস করে দিচ্ছে, যেখানে ইট দিয়ে বোঝানো হচ্ছে। এবং আমি যদি লিখি ইট ডট, তাহলে কিন্তু দেখেন নেম প্রপার্টিটা, অর্থাৎ স্টুডেন্টের নেম প্রপার্টিটা আমি অ্যাক্সেস করতে পারছি, অ্যাজ ইফ ইটটাই হচ্ছে একটা স্টুডেন্টের অবজেক্ট। অর্থাৎ অলসো এমন একটি স্কোপ ফাংশন, আমি যদি মাউস নিয়ে যাই তাহলে এটার ডেফিনেশনটা বা সিগনেচারটা আপনি দেখতে পারবেন যে অলসো এটা যে কোনো অবজেক্টের উপর কাজ করে, অর্থাৎ টি বলতে এখানে জেনেরিক টাইপ বোঝানো হচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট ক্লাস, ইন্টিজার ক্লাস, হোয়াট এভার, যে কোনো ক্লাসের উপরই কাজ করবে অলসো। যেই ফাংশনটা আমাকে দেখেন ফাংশনের ব্লকের ভিতরে আমাকে এই টাইপটাই পাস করে দিচ্ছে, অর্থাৎ যে টাইপের উপরে আমি অলসো মেথডটা কল করছি সেই টাইপেই আমাকে পাস করে দিচ্ছে ইট নামে ভেরিয়েবলের মধ্যে। আমি চাইলে এটা ডিফারেন্ট নামও দিতে পারি, সে স্টুডেন্ট, এই নামটাও দিতে পারি। এখন আমি কল করতে পারি স্টুডেন্ট ডট নেম, নতুন নামও কিন্তু আমি অ্যাসাইন করতে পারি। সো অলসো এমন একটা ফাংশন যার ব্লকে বা যার বডিতে আমাকে যে টাইপের উপরে কল করছি সেই টাইপটা ফেরত দিচ্ছে, এবং এই ফাংশনটা কিন্তু রিটার্ন করে অ্যাকচুয়ালি ইউনিট, অর্থাৎ সে কোনো কিছু রিটার্ন করছে না। তো অনেক সময় আমরা
আমরা যেটা নরমালি করে থাকি স্টুডেন্টের একটা রেফারেন্স নেই, তারপরে নাম দিচ্ছি, তারপরে এটসেট্রা অনেক কিছু কাজ করছি, সেটা না করে আমরা কিন্তু এভাবেও কাজ করতে পারি স্কোপ ফাংশনের মধ্যে। অর্থাৎ আমাকে একটা স্কোপ দিয়ে দিচ্ছে, যেখানে আমাকে অবজেক্টটাও পাস করে দিচ্ছে, এবং আমি সেই অবজেক্ট বা রেফারেন্স ধরে ধরে কাজ করতে পারি। অলসোর মতোই আরেকটি স্কোপ ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই। এবং খেয়াল করে দেখুন, অ্যাপ্লাইতে কিন্তু এখানে দেখাচ্ছে দিস, অর্থাৎ অ্যাপ্লাই ফাংশনের ডেফিনেশনে যদি আমরা যাই, তাহলে দেখবেন অ্যাপ্লাই যে কোনো টাইপের উপর কাজ করে, যার ব্লকে আমাকে পুরো টাইপটাই কিন্তু রিটার্ন করে দিচ্ছে, পুরো টাইপটাই দিয়ে দিচ্ছে, এবং সেই ফাংশনটা রিটার্ন করে ইউনিট। এখানে কিন্তু ইট বা অন্য কোনো ভেরিয়েবলের মাধ্যমে আমাকে এই অবজেক্টটা পাস করে দিচ্ছে না, বা এই টাইপটা পাস করে দিচ্ছে না, বরং এই ব্লকটাই হচ্ছে পুরোটা এই টাইপের, অ্যাজ ইফ আমি স্টুডেন্ট ক্লাসের বডির মধ্যে রয়েছি। যেমন এখানে আমি সরাসরি স্টুডেন্টের নেম প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারছি, এটার জন্য আমাকে ইট বা অন্য কোনো কিন্তু লেখার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এই স্কোপটা একেবারেই স্টুডেন্ট ক্লাসের স্কোপের মতো, অর্থাৎ স্টুডেন্ট ক্লাসের বডির ভিতরে যেমন নেম প্রপার্টিটা আমি যে কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারি, এই স্কোপের মধ্যেও কিন্তু স্টুডেন্ট ক্লাসের যে কোনো মেথড বলেন বা প্রপার্টিস বলেন আমি সরাসরি অ্যাক্সেস করতে পারছি। এবং অ্যাপ্লাই সে কিন্তু কোনো কিছু রিটার্ন করছে না। এইবার আরেকটি মেথড কল করছি, সেটা হচ্ছে লেট। লেট অনেকটা অলসোর মতোই, অর্থাৎ প্রথমে আমরা যে অলসো মেথডটা কল করেছিলাম, যে মেথডটা আমাদের স্কোপের ভিতরে স্টুডেন্টের একটা রেফারেন্স পাস করে দেয়। অর্থাৎ আমাকে যদি স্টুডেন্টের নেমটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি বলবো 8.name। দেখুন এটা কিন্তু একেবারেই আপনার অলসোর মতন। একটু আগে যদি আপনার মনে থাকে, আমি আবারও লিখছি, সে অলসো। অলসো এবং লেটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আমি এখানেও ইট দিয়ে নেম অ্যাক্সেস করতে পারছি, এবং আমি যদি এখন দেই লেট, এখানেও ইট দিয়ে নেমটাকে অ্যাক্সেস করতে পারছি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? নিশ্চয়ই ডিফারেন্স আছে, না হলে খামোখা সেম জিনিস দুটো বানিয়ে রাখতো না। লেটের ডেফিনেশন যদি দেখি, তাহলে লেট যে কোনো টাইপের উপর কাজ করে, প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেয় এবং রিটার্ন করে যে কোনো টাইপ। এখানে আর বলতে আর একটা জেনারেট টাইপ বোঝানো হচ্ছে। যেমন এই স্কোপ থেকে অ্যাকচুয়ালি আমি যে কোনো কিছু রিটার্ন করতে পারি, ইভেন সেটা একটা স্ট্রিংও হতে পারে, অর্থাৎ এ যেটা রিটার্ন করছে সেটা আবার আমি কিন্তু এখানে রেখেও দিতে পারি, সে val h। এবং আমি যদি এখন প্রিন্ট করি, সে প্রিন্ট h, আউটপুট আসবে এই ব্লক থেকে যা রিটার্ন করছি সেটা। সো লেট এবং অলসোর মধ্যে পার্থক্য এটাই, স্কোপের মধ্যে আমাকে রেফারেন্স দিয়ে দিবে, কিন্তু আমি লেটের স্কোপ থেকে কোনো কিছু রিটার্ন করতে পারবো। লাস্ট লাইন যেটা হবে সেটাই হবে রিটার্ন টাইপ, অর্থাৎ এর আগে আমি অনেক কিছুই করতে পারি। আমি বলতে পারি যে ইট ডট নেম ইকুয়ালস সামথিং, ইভেন আমি এখান থেকে প্রিন্টও করতে পারি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটসেট্রা অনেক কিছু করতে পারি, কিন্তু লাস্ট লাইনে এসে আমি একটা টাইপ রিটার্ন করছি। সো এখান থেকে দেখাচ্ছে আমি লেট থেকে রিটার্ন করছি। সো রিটার্ন স্টেটমেন্টের আগে আমি অনেক আদার্স এক্সপ্রেশন থাকতে পারে, বাট লাস্ট লাইনে আপনি যেটা রিটার্ন করবেন সেটাই এখানে জমা হবে। লেটের মতোই আরেকটি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আপনার রান। এবং রান এবং রান এবং অ্যাপ্লাই অনেকটা সিমিলার। অ্যাপ্লাই ফাংশনের স্কোপে কিন্তু টাইপ, এই পুরো টাইপটা কিন্তু আমাকে একটা স্কোপটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে অ্যাক্সেস করার জন্য আমাকে ইট বা অন্য কোনো কিছু দরকার নেই, সরাসরি নেমটাকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু অ্যাপ্লাই কোনো কিছু রিটার্ন করতো না। বাট রান, এই রান ব্লক কিন্তু কোনো কিছু রিটার্ন করে, অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো কাজ করেন, অর্থাৎ নেমের মধ্যে আপনি নতুন কিছু রাখলেন বা অন্যান্য কিছু একটা করলেন, প্রিন্ট স্টেটমেন্ট, নতুন কিছু প্রিন্ট করলেন, অ্যান্ড দেন লাস্টে এসে আপনি হয়তো বা ট্রু বা ফলস কিছু একটা রিটার্ন দিয়ে দিলেন। সো এখান থেকে যেটা রিটার্ন করছেন সেটাই কিন্তু এর মধ্যে জমা হয়ে যাবে। সো এই ধরনের কিছু স্কোপ ফাংশন আমাদের প্রোগ্রামটাকে আরও সিম্পলিফাই করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সবসময় যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এগুলো যেহেতু ফাংশনগুলো অনেকটা সিমিলার, সামান্য কিছু পার্থক্য রয়েছে। সো অ্যাকচুয়ালি যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করব, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কোন সময় কোন স্কোপ ফাংশনটা ব্যবহার করলে আমাদের প্রোগ্রামটা আরও সিম্পল হয়ে যায়।
সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওর কন্টেন্ট, যেখানে আমরা এক্সটেনশন ফাংশনস, স্কোপ ফাংশনস এবং ডাটা ক্লাসের মতন ফিচারগুলো নিয়ে আলোচনা করলাম।